তো এর আগে বিএনপির মহাসচিব একটা কথা বলেছিলেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে। এইটা নিয়ে বিএনপির বিরুদ্ধে যা শুরু হলো, মনে হচ্ছে ভোটের কথা বললে বিএনপি মানে বড় ধরনের অপরাধ করেছে। স্বাধীনতার পরে ৭১ রাজাকার বলে গালি ছিল, বিএনপিকে ওই ধরনের গালি দেওয়া শুরু করলো যে বিএনপি শুধুই ক্ষমতা যেতে চায়, শুধুই ক্ষমতা যেতে চায়। বিএনপি তো জোর করে ক্ষমতা যেতে চায় না, বিএনপি জনগণের ভোট নেই ক্ষমতা যেতে চায়। এই ভোটের জন্যই আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। কেউ কেউ বলতে আমরা কি ভোটের জন্য আন্দোলন করেছি, কিসের জন্য আন্দোলন করেছি? আমাদের আন্দোলন কী ছিল? ভোট নিতে এত বছর আমরা আন্দোলন করেছি। ভোট করতে দেয় না, মানুষ ভোট দিতে পারে না। হ্যাঁ, সেই জন্য এই ভোটের জন্য, ভোটের রায় না মানার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে। তো সেটা বলা মানে আওয়ামী লীগের সময় যেমন আওয়ামী লীগ বলতো বিএনপিকে ভোটের কথা বললেই বলতো যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, বেশি বেশি উন্নয়ন কম কম গণতন্ত্র বলতো। তো তাও একটা ভাষা ছিল। কিন্তু এখন আমরা এই মহাসচিব বলার পরে দেখলাম যে মানে বিএনপি মনে হয় অপরাধ করে ফেলেছে, বড় ধরনের একটা অপরাধ করে ফেলেছে। এই ধরনের কথাবার্তা আমরা বিভিন্ন ধরনের আলোচনার মুখে আমরা শুনি, যেটা মোটেই বলা উচিত না। আমি যদি আজকে বলি এই ৭.৫ বছর ভাত আপনার চুলায় দিলেন, সাথে রান্না হয়ে যাবে, একটা গাছ লাগালেন, সাথে ফল ধরবে। গাছ লাগাতে হবে, পরিচর্যা করতে হবে, আস্তে আস্তে বড় হবে, ফুল ধরবে, ফল ধরবে, পাকবে, তারপর আপনি খাবেন। তো আমরা যে ১৭.৫ বছর ধরে এই যে আন্দোলন করলাম, রাজপথে আন্দোলনের জীবন দিলাম, আমাদের সদস্য মানুষ আহত হলো। আজকে আমি মিলাদ অনুষ্ঠান ছিলাম, জয়নাল ফারুক এবং শাহজাহান, মোহাম্মদ শাহজাহান অসুস্থ। আসলো কি, মোহাম্মদ শাহজাহানের না মিথ্যা মামলা হয়, আমরা বিভিন্ন সময় আমরা রিমান্ডে গেছি থানায়। থানাতে রিমান্ডে গেলে কী হয়, আমরা সিনিয়র নেতা তারা কম বুঝি, কিন্তু জুনিয়র নেতারা, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যারা কর্মী বাহিনী তারা বোঝে রিমান্ড কাকে বলে, ইলেকট্রিক শক কাকে বলে। সেই দল সম্বন্ধে কথা বলতে হিসাব করে বলতে হবে। জয়নাল ফারুককে যেভাবে পিটিয়েছিল, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, যেভাবে তাকে আপনাদের ত্যাগকে কি অস্বীকার করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অস্বীকার করেছে, সেটি করছে। আমি বলি তাকে যেভাবে পিটানো হয়েছিল, আজকে অসুস্থ হয়ে গেছে। বরকতুল্লাহ প্রধান অতিথি ছিলেন, আমি প্রধান বক্তা ছিলাম। বরকতুল্লাহ ভুল একজন সজ্জন ব্যক্তি, কর্মী বান্ধব, সে আসছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তার এলাকা, নির্বাচন এলাকা থেকে আসতেছে, তার ওয়াইফ সে একদিন চা খেতে বসছিল, যেভাবে তার ওয়াইফকে সব পিটানো হয়েছিল, এর কি কোনো মূল্য নাই? কোনো মূল্য নাই। আমাকে তো বিগত সরকার প্রথম আমাকে সাজা দিয়েছিল, কী কারণ? আমার অপরাধটা কী ছিল? আমার টকশো থেকে ধরে নিয়ে আসছিলো, দিনের পর দিন আমরা বারে বারে আমরা জেলে গেছি। আজকে সব কিছু অস্বীকার, এমনকি ৯০-কে অস্বীকার, ৯০-কে অস্বীকার করা হচ্ছে। ৯০ সালকে অস্বীকার করা হয়েছে। ৯০-কে আমরা ঘাস কাটতে গেছিলাম। আপনার পাশে দুজন অতিথি আছে, আপনি দেখেন ৯০-কে অস্বীকার করা হচ্ছে। ৯০-কে অস্বীকার করার জায়গা জিনিস ৯ বছর নির্দিষ্ট একটা কজকে কেন্দ্র করে একটা গ্রন্থ উদ্ধার করার জন্য আমরা আন্দোলন, সেলিম, দেলপার, আসম রোশনিয়া থেকে শুরু করে দিবস জাফর, জয়নাল, জিহাদ, নূর হোসেন, সর্বশেষ একটা মিলন জীবনের মধ্য দিয়ে যে গ্রন্থ পুনরুদ্ধার করলাম, সেটাকে অস্বীকার করা হচ্ছে। কারা করেছে? কারা করছে দেখেন, করে বলেন। জামাত, নাগরিক কমিটি, অনেকেই করতেছে। অনেকে বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে। একবার যদি প্রশ্ন করি, এই পৃথিবীর ইতিহাসে একটা প্রমাণ দেখাতে পারবেন যে দলের নেতাকর্মীর নামে লাখ লাখ মামলা, হাজার হাজার কর্মী জেলে গিয়েছে, হাজার হাজার নির্যাতিত হয়েছে? আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা যখন ছিল তখন বলতো আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করে ৫ লক্ষ মানুষ মারা যাবে, লাশ পড়বে, রক্তে গঙ্গা বয়ে যাবে। বিএনপি এমন একটা দল, তার নেতা জনাব তারেক রহমান এমন একজন নেতা, আমাদেরকে বলেছেন আমরা হাত কাটা যেতে পারে, পা কাটা যেতে পারে, বাবা মারা যেতে পারে, ভাই মারা যেতে পারে, বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে, আইন হাতে তুলে নেবেন না। আমরা এই পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছি, একজন লোক ৫ তারিখে মারা যায়নি। এই যে অবদান আমাদের, এটাকে অস্বীকার করা হয়। এটার মানে আমাদের বিরুদ্ধে আজকে এইটা সেইটা, অতীত আওয়ামী লীগ ওরা ছিল চোর। আমরা তো গতকাল দেখছি বাংলাদেশে একটি প্রান্তিক জায়গায় বিএনপি এক নেতা তার কর্মীকে ডেকে নিয়ে অফিসে মেরে হত্যা করা হয়েছে, কিন্তু গতকাল আমরা দেখেছি। গতকাল কিন্তু আমরা দেখেছি একটি জেলায় বিএনপির একজন নেতা, তারা কর্মীকে একটি টাকা পয়সার লেনদেন ছিল সেখানে, সেটা তো অফিসে এনে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটার ভিতরে আপনি এটা নিয়ে আসলেন কেন? আপনি বললেন যে আমি বলছি কি কাদের আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলতেন এই কথাগুলি, সেই আওয়ামী লীগ যারা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, জ্বালিয়েছে, ভেঙে তছনছ করতেছে, আমরা তো তাদের গায়ে স্পষ্ট করিনি আমরা। তো এই যে বিএনপির অবদান, ম্যাডাম খালেদাকে বিনা কারণে যে শাস্তি দিলেন, তারেক রহমানকে বিনা কারণে একটা প্রকার মামলা দিলেন, শাস্তি দিলেন, সেগুলো আমরা জানি। টোটালি অস্বীকার, টোটালি অস্বীকার। আপনি যখন দেখেন টোটালি অস্বীকার। আমি আপনাকে ফিরবো, একটু বলবেন। আমি শুরুতে আপনাকে অভিনন্দন জানাই, আপনি সম্মেলনের মাধ্যমে এই সাধারণ সম্পাদক হয়েছেন। সেই অভিনন্দন জানিয়ে বলতে চাই,
অস্বীকার কারা কারা করেছে? আজকে ভাই ভাই বলছিলেন যে অনেকে অস্বীকার করছে বিএনপির ত্যাগকে। দেখেন, একটা খেলা তো 90 মিনিটের খেলা, মেসি রোনাল্ডো মিলে 87 মিনিট খেলছে, গোল দিতে পারে নাই। 88 মিনিটে একজন সাবস্টিটিউট প্লেয়ার এসে নেমেছে, নেমে 89 মিনিটে গোল দিয়ে ফেলছে। এখন টিম যখন বিজয়ী হইল তখন প্রশ্ন আসছে যে কার কারণে আজকে টিমটা বিজয়ী হয়েছে। এখন কেউ যদি মনে করে থাকে যে 87 মিনিট পর্যন্ত তো কেউ গোল দিতে পারে নাই, অতএব সাবস্টিটিউট প্লেয়ার যিনি আসছেন 88-89 মিনিটে গোলটা দিচ্ছেন, তার কারণে টিম বিজয়ী হয়েছে। আবার কেউ মনে করতে পারে যে খেলাটা তো 88 মিনিট থেকে শুরু হয় নাই, খেলাটা তো আরও 87 মিনিট খেলতে হয়েছে, কেউ না কেউ খেলছে। তো বাংলাদেশে এই আওয়ামী শেখ পরিবারের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অবদানের জায়গাটা হচ্ছে একটা 90 মিনিটের খেলার মতো। সেখানে রাজনৈতিক দলগুলো গত 16-17 বছর ধরে কন্টিনিউয়াসলি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। আপনার বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, হেফাজত, তাদের বিরুদ্ধে 1,32,000-এর মতো মিথ্যা মামলা হয়েছে, 60 লক্ষের উপর আসামি, 1 কোটির উপরে মানুষ ঘরছাড়া ছিল। বিএনপি, আওয়ামী লীগ, জামাতের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, সংখ্যাটাও আমরা জানি না এখনো। তো সেই অবদান, গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য বাংলাদেশটাকে বাংলাদেশ বানানোর যে অবদান, সেটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। এই অবদান স্বীকার করে এটাও ফ্যাক্ট যে আমরা রাজনৈতিক দল 16 বছর আন্দোলন করে এই নমরুদের পতন করতে পারি নাই। দিন শেষে ওই 3 সপ্তাহের সাবস্টিটিউট প্লেয়াররা এসে 3 সপ্তাহ এই নমরুদকে এলাকাচ্যুত করছে, বাস্তুচ্যুত করছে। তো এখন আমি এটাকে দেখি একটা কালেকটিভ কন্ট্রিবিউশনের জায়গা থেকে, এটা একটা সম্মিলিত লড়াইয়ের অবদান আর কি। যে আজকে বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলছি, অথবা একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে, অথবা নতুন করে একটা জাগরণ তৈরি হয়েছে বাংলাদেশে, এই অবদানটা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, দেশে বিদেশ থেকে যারা ভ্লগিং করেন, আমার রেমিটেন্স যোদ্ধারা যারা 2 সপ্তাহ 3 সপ্তাহ দেশে টাকা পাঠায় নাই, যে রিক্সাওয়ালাটা লাশটা বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিয়েছে, বাদাম খাইয়েছে যে বাদামওয়ালা বিনামূল্যে, যে মা বাসা থেকে রান্না করা খাবার এনে বাচ্চাদেরকে হেঁটে 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 খাওয়াইছে, পানি বিতরণ করছে, শশাওয়ালা শশা বিক্রি করে খাওয়াইছে বিনা পয়সায়। এই লড়াইটা সবার লড়াই, এই লড়াইটা মাদ্রাসার ছাত্রদের লড়াই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লড়াই, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের লড়াই, তারপরে পাবলিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের লড়াই, গ্রামে গঞ্জে অনলাইনে যারা পোস্ট করেছেন। আমি প্রাইভেট ইউনিভার্সিটির এমন একটা টিমের কথা জানি, যখন ইন্টারনেট শাটডাউন হয়ে গেছে, তাদের একটা টিম নেপালে চলে গেছে। নেপালে গিয়ে তারা ওখানে সারা দুনিয়াকে জানানোর জন্য তারা একটা অনলাইন নেটওয়ার্কিং অফিস দিয়েছে ওখানে, এবং তারা এখান থেকে সব ভিডিও নিয়ে তারা ওই নেটওয়ার্কের মাধ্যমে নেপাল থেকে সারা দুনিয়ার মানুষকে জানিয়েছে। আমাদের যারা লেখালেখি করেছেন, দেশি বিদেশি বন্ধুরাও আছেন, সেটা তো হয়েছে, কিন্তু তাহলে সবাই মিলে এই অবদান। হাইবে যদি বলেছে যে 90-কে এখন অস্বীকার করা হচ্ছে, বা বিএনপির মানে ক্রেডিবল কেউ করছে না, ধরেন একটা ফ্রিঞ্জ এলিমেন্ট, একটা প্রান্তিক কোনো ভয়েস এককভাবে যদি ফেসবুকে হয়তো কেউ লিখছে থাকতে পারে, কিন্তু কালেকটিভলি ছাত্ররাও করছে না, নাগরিক কমিটিও করছে না, ছোট রাজনৈতিক দলগুলোও করছে না। যদি কেউ করে থাকে কোনো অবদান, বড়রাও যদি ছোটদের অবদানকে ছোট করে, ছোটরাও যদি বড়দের অবদান ছোট করে, তার আওয়ামী লীগের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসা করতে করতে যেটা হয়েছে না, নিজেরা যুদ্ধ না করে যুদ্ধের লাইসেন্স নিতে চেয়েছে, আর যারা যুদ্ধ করেছে তাদেরকে নাই করে দিয়েছে, করতে গিয়ে কি হয়েছে, আজকে সে রাজনীতি থেকে নাই হয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছে। এটা যদি সবার অবদান দরকার, স্বীকার করতে হবে। আখতার একটু ফিরতে চাই, হাবিবের কথা আপনি শুনছিলেন, আমরাও শুনছিলাম। হাবিবের কথা যাবার আগে সে যেটা বলছিলেন যে বিএনপি ভোট চাওয়ায় এমন একটা অবস্থা হয়েছে যে রাজাকার যেমন একটা গালি ছিল, অনেকটা বিএনপি সবাই সেভাবে তির্যকভাবে নানা দিক থেকে চেপে ধরেছিল। যদিও আজকে বিএনপি মহাসচিব বলেছেন যে তারাও খুব দ্রুত ভোট চান না, তারা বলছেন যে জঞ্জালের মধ্য দিয়ে সরকারের সাথে সময় দিতে হবে। তো এই যে বিষয়টি, মানে তার মানে তারাও একটু এখন সময় দিতে চায় কিনা বিএনপি, এবং সেখানে আপনাদের কোনো প্রেশার কাজ করেছে কিনা, কি মনে হচ্ছে আপনার? জুলাই এবং আগস্টে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসলেন, জীবন দিলেন হাজারের উপরে মানুষ।
এই মানুষগুলো যারা রাজপথে আসলেন তাদের মধ্যে যারা বেঁচে আছেন, আপনি জিজ্ঞেস করে দেখেন এই মানুষগুলোকে। শুধুমাত্র হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে এবং তারপরে আর কেউ ক্ষমতায় আসবে, মাঝখানে আর কোনো কিছু ঘটবে না। এর আগে যেমন তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের সময় পেত, এক সরকার যাওয়ার পরে আর একটা নির্বাচন অনুষ্ঠান করে দিয়ে যাবে, এতটুকু দায়িত্বের মধ্যে থাকতেন, এর অতিরিক্ত দায়িত্ব তাদের থাকতো না। এরকম ধরনের একটা পরিস্থিতির জন্য আসলে মানুষ জীবন দেয় নেই, এটা খুব বড় কথা নয়। আপনি গ্রামাঞ্চলের মানুষকে জিজ্ঞেস করেন, সে যে দলেরই হোক, বিএনপি হোক, জামাত হোক বা নির্দলীয় কোনো মানুষ হোক, জিজ্ঞেস করে দেখেন, সবাই বলবে যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন ধারণ করে তারা এই আন্দোলনটাতে অংশগ্রহণ করেছিলেন। নতুন বাংলাদেশ যে দরকার সে ব্যাপারে তো বাংলাদেশের সবাই আমরা একমত আসলে। নতুবা তো বিএনপির পক্ষ থেকে 31 দফার আলাপটা থাকতো না। যদিও 31 দফায় যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সেই সংস্কারের অনেক জন্য কমিশনগুলো গঠন করা হয়েছে। যেহেতু অভ্যুত্থানের পূর্বের এই 31 দফা, বিএনপির উচিত এখন নতুন করে এই দফাগুলোকে রিভাইজ করা, কারণ নতুন এক পরিবর্তিত বাংলাদেশ কিন্তু তৈরি হয়েছে। সে জায়গায় বিএনপি এখন আপডেটেড হতে পারে নাই, সেটা তাদের কেন পারে নাই সে আলাপের মধ্যে আমরা যাব না। কিন্তু যে এত মানুষ তারা জীবন দিলেন শুধুমাত্র ক্ষমতা রদবদল হবে এর জন্য নয়, বাংলাদেশে অবশ্যই একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক একটা পরিবেশ থাকবে, সুষ্ঠু সুন্দরভাবে মানুষরা ভোট দিতে পারবে। সেরকম একটা এখানে হাবিব জিনিস বলেছেন চেয়েছেন। যে ভোট দেবার জন্যই এই আন্দোলন চলছিল গত 15-16 বছর ধরে, যেটি জুলাই আগস্টে গিয়ে একটি চূড়ান্ত রূপ দেখা দিয়েছে। ভোট তো মানুষেরা দিতে চায়, 14তে চেয়েছে, 18তে চেয়েছে, 24-এ চেয়েছে, পারে নাই। ভোট অবশ্যই বাংলাদেশের মানুষ দিতে চায় এবং দিতে পারাটা উচিত। সে অধিকারটা যেন বলবৎ হয়, সে দায়িত্বটা সরকারের নেওয়া উচিত। কিন্তু একই সাথে এই ভোট গ্রহণের প্রক্রিয়া, আমরা যেভাবে রাষ্ট্রটা চালাচ্ছি, সেই রাষ্ট্রটা চালানোর যে প্রাতিষ্ঠানিক যে নিয়ম নীতি যেগুলো আছে, সেগুলো কি ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছিল এই 24-এর আন্দোলনের সময়। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু মানুষেরা এসেছিলেন যে যেভাবে বাংলাদেশ রাষ্ট্রটা চলছে এইভাবে চলতে পারে কিনা। এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিয়ে এখানকার বিচারালয়, এখানকার সচিবালয়, এগুলো যে ফরম্যাটে চলছে, এই ফরম্যাটগুলোর বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ ছিল। মানুষেরা চেয়েছে যে প্রত্যেকটা জায়গায় যেন একটা বড় ধরনের পরিবর্তন আসে। সেটা কি ভোটের পরে সম্ভব না? ভোট হওয়ার পর বাংলাদেশে 90-এর কথা ভাই তো বলেছেন, 90-এর আন্দোলনকে কারা ভুলে গেল? 90-এর আন্দোলনের পরে 29টা টাস্কফোর্স গঠন করা হলো। সেই 29টা টাস্কফোর্সকে তারপরে যারা ক্ষমতায় আসলেন, বিএনপি বা আওয়ামী লীগ তো আর একটু পরে আসলো, বিএনপি তার পরপরই আসলো। সেই টাস্কফোর্সের কাজগুলো কোথায় সম্পাদিত হলো, এই প্রশ্নটা ভাইদের করা দরকার। যে কেন 90-তে সংস্কারের জন্য বিভিন্ন দপ্তর বা বিভিন্ন জায়গায় যে টাস্কফোর্সগুলো গঠন করা হয়েছিল, সেগুলোর কেন আর বাস্তবায়নটা নির্বাচিত সরকার এসে করলেন না? তাহলে কি আমরা ধরে নেব? আপনি কিছু বলবেন কি না, মানে কেন হলো না এগুলো? কথার মধ্যে কথা বলি না। জি না, আপনি যদি একটু বলেন যে আমি শেষ করি যে যদি তখনকার রাজনৈতিক যে দলগুলো ছিল তারা যদি এটা না করে থাকেন, সেটা তো একটা ব্যর্থতা লেগেছে, আমাদেরকে টানতে হয়েছে। 90-তে নূর হোসেন জীবন দেওয়ার পরে আমাদের আবু সাইদকে আবার জীবন দিতে হলো। এই যে পরিস্থিতিটা তৈরি হলো বাংলাদেশে, এটা তো নাও হতে পারতো যদি আমরা সে সময়টাতে যে অঙ্গীকারগুলো করেছিলাম 90-এর সময়, সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারতাম। 90-কে তো আমরা কেউ অস্বীকার করতে চাই না, বরং 90-এর মধ্যে আমাদের প্রেরণা আছে, আমরা এটা বিশ্বাস করি। 71 নিয়ে অনেকে জলঘোলা করেন, কিন্তু আমরা খুব স্পষ্ট করে বলি যে 71-কে আমরা ধারণ করি, কিন্তু 71-এর চেতনার নামে আওয়ামী লীগ যা করেছে সেগুলোকে আমরা অস্বীকার করি এই জায়গা থেকে যে সেগুলো আদতে বাংলাদেশের জন্য উপকারী কিছু নয়, বরং বাংলাদেশ রাজনীতিকে বিভক্ত করে রাখবার একটা পায়তারা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে শুধুমাত্র। তো এমত অবস্থায় এসে এখন বিএনপির ক্ষেত্রে বলা হচ্ছে, যেটা ভাই বলছেন অভিযোগ করে, যে তাদেরকে ওই 71 পরবর্তী রাজাকারদেরকে যেভাবে সমাজে ঘৃণা উৎপাদনের একটা ব্যবস্থা ছিল, বিএনপির বিরুদ্ধে এরকমটা হচ্ছে কিনা, এটা তার অভিযোগ। কিন্তু আমরা তো সেরকম হিসেবে দেখি না, আমরা বিএনপিকে মাঠের সহযোদ্ধা হিসেবে দেখি। আমরা তাদের কাছে এই আহ্বানটা জানাই যে নির্বাচন তো অবশ্যই হতে হবে, কিন্তু নির্বাচন হওয়ার আগে আমরা যে রাষ্ট্র গঠন করলাম, রাষ্ট্র গঠনের একটা সুযোগ আমরা পেয়েছি, সেরকম ফরমেশন মোটা দাগে একটা ফরমেশন তৈরি না করে কেন নির্বাচন? এই ফরমেশনটা তৈরি হোক, তৈরি হওয়ার পরে আমরা সবাই সেটাতে সহযোগিতা করি তৈরি হওয়ার জন্য, এবং তারপরে আমরা বাংলাদেশের একটা গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণের যাত্রায় আমরা নিজেদেরকে নিয়োগ করি, তাতে তো অসুবিধা হওয়ার কথা নয়।